সকালটা শুরুই হলো এক অদ্ভুত অনুভূতি নিয়ে। ঘুম থেকে উঠে মনে হলো আজ ঘরটা একটু গুছিয়ে রাখি। মা সবসময় বলেন অগোছালো ঘর থেকে বের হলে নাকি সংসারের অমঙ্গল হয়। তাই মা আর ভাই বের হওয়ার আগে অন্তত একটা রুম পরিপাটি করে রাখলাম। কিন্তু যত সময় গড়াচ্ছিল ততই মনটা ভারী হয়ে আসছিল। কেন জানি না, বাবার বাড়ি যেতে আমার খুব একটা ইচ্ছে করে না। আর যখনই যাই তখন ফিরে আসতেও মনে চায় না। হ্যালো এভরিওয়ান, নিজুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকের সকালটা কেন জানি একদম অন্যরকম লাগছিল। ভোরবেলায় ঘুম ভাঙতেই মনে হলো বুকের ভিতরটা কেমন ভারী হয়ে আসছে আমার। কারণ খুব সহজ, আজকে মা আর ভাই বাড়ি ফিরে যাবে। কয়েকদিনের জন্য ওরা আমাদের এখানে এসেছিল। পাসপোর্ট আর ভিসার কিছু কাজ ছিল, তাই জন্য সেই সুবাদে একসাথে কাটানো এই কয়েকটা দিন যেন হাসি আনন্দে ভরে উঠেছিল। কখন সকাল থেকে রাত আর রাত থেকে আবার সকাল হয়ে যেত টেরই ভোরে পেতাম না। ঘড়িতে তখন হয়তো 4টা কিংবা 4:30 বাজে। হঠাৎ করেই ঘুম ভেঙে গেল। বিছানায় শুয়ে শুয়ে মনে পড়লো আজ মা চলে যাবে। এই একটা ভাবনাই যেন মনটাকে আরও ভারী করে দিল। উঠে পড়লাম, ভাবলাম যাওয়ার আগে ওদের জন্য নিজের হাতে কিছু একটু রান্না করি। বাইরে থেকে তাড়াহুড়ো করে কিছু খাওয়ার চেয়ে বাসা থেকে একটু গরম ভাত, হালকা পাতলা তরকারি খেয়ে গেলে অন্তত মনে শান্তি লাগবে। কারণ বাস ছাড়বে সকাল 9টার সময়, খুব বেশি নেই সময়। কিচেনে ঢুকতেই মনে হলো প্রথমেই জানালাগুলো খুলে দিলাম যাতে সকালের কোমল আলোটা ঘরের ভিতরে ঢুকে পড়ে। জানালা খুলতেই চোখে পড়লো আমার সেই জবা ফুলের গাছটা, কেন জানি না আর সেই গাছটার দিকে তাকিয়ে একটু থমকেও গিয়েছিলাম। ছোট্ট একটা লাল জবার ফুল যেন জানালার ফাঁক দিয়ে মিষ্টি করে উকি দিচ্ছিল। মনে হলো এই ছোট্ট সৌন্দর্যটুকু যেন মনটাকে একটু শান্তি দিয়ে দিল। এবছরের এই জবা গাছটাই আমার সকালটা শুরু হয়েছে দায়িত্ব আর ভালোবাসার এক মিশ্র অনুভূতি নিয়ে। রাতের কিছু বাসনপত্র আগেই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, তবে কিছু বাসনপত্র ভিজিয়ে রাখা হয়েছিল। ভোরবেলা থেকে প্রথমে সেই বাসনগুলো হাতে তুলে নিলাম। ধীরে ধীরে যত্ন সহকারে বাসনপত্রগুলো সব পরিষ্কার করতে লাগলাম। কারণ আমি জানি একটা সংসারের গৃহিণীদের দিনের শুরুটাই হয় এই কাজ দিয়ে। অনেক দিন এমন হয় রাতে সব কিছু গুছিয়ে দিই, কিন্তু মা আসার পর থেকে যেন আমার হাত থেকে সব কাজটাই কেড়ে নিয়েছে। আমাকে একদম বাসন ধুতে দেয়নি কোনো দিনও মা। নিজের হাতে সব বাসনপত্র পরিষ্কার করে রেখে আমি চলে এলাম রান্নাঘরে। ভাবলাম আজকে একটু হালকা পাতলা রান্না করি যাতে মা আর ভাই খেয়ে তৃপ্তি নিয়ে রওনা হতে পারে। প্রথমেই রাইস কুকারের পাত্রে কিছু পরিষ্কার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম চাউলগুলো। আর আমরা আতপ চাউলের ভাত খাই, বাড়ির চাউলের, তো চাউলগুলোতে একটু তুষের পরিমাণ বেশি। যেহেতু অটো মিল থেকে একেবারে ডাইরেক্ট আমাদের চাউল পাঠানো হয়। তারপরে ভাতের হাঁড়িটা চুপচাপ করে আমি বসিয়ে দিলাম ভাতটা হওয়ার জন্য। আর সেই সাথে ভাবলাম সকালবেলায় আমার ভাই ভারী কোনো খাবার খাবে না, তার জন্য আমি একটু ভর্তা ভাতও বসিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এখানে আমি 2টা আলু দিয়েছি আর একটা মিষ্টি আলু ছিল, সেটাও আমি দিয়ে দিলাম। তো সকালবেলায় আলু সিদ্ধ ভাত আর চলে এলাম এবার আমার নিজের হাতে লাগানো গাছের টাটকা বেগুন তুলে নিয়ে এসেছি। তো এই বেগুনগুলো আমি কেটে নিচ্ছি খুব সুন্দরভাবে। জলে ভিজিয়ে রাখবো, একটু কালো কালো দেখা যাচ্ছে কিন্তু বেগুনগুলো একেবারে তরতাজা বসিয়ে দিয়ে এবার চলে এলাম বেগুন ভাজার প্রস্তুতি নিতে। নিজের হাতে লাগানোর গাছ থেকে তাজা বেগুন তুলে নিয়ে এসেছি, এ যেন আলাদা এক তৃপ্তি। 2টো বেগুন কেটে পরিষ্কার করে আমি ধুয়ে নিলাম। এবার আমি এই বেগুনের ভিতর একটু লবণ, একটু হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। আর বেগুনগুলো কিন্তু একেবারে কচি ছিল। তো প্রথমে আমি বেগুনের ভিতরে একটু পরিমাণ লবণ দিলাম, তারপরে হলুদ মাখিয়ে আমি কিছুক্ষণ লবণ হলুদ মাখিয়ে রেখে দেব। এদিকে কড়াইতে আমি সরিষার তেলটা দিয়ে নিচ্ছি। তো কড়াইতে সরিষার তেল দিয়ে টাটকা তরতাজা গাছের বেগুন আর সেই সাথে সরিষার তেলে ভাজা বেগুন খেতে একেবারে খারাপ লাগবে না।
তো কড়াইতে সরিষার তেল গরম হতে লাগলো, আর সেই তেলের ঘ্রাণে পুরো ঘরটা যেন ভরে উঠলো এক চেনা গ্রাম বাংলার গন্ধে। গরম তেলে আলতো করে বেগুনগুলো ছেড়ে দিলাম, ধীরে ধীরে উল্টে পাল্টে ভাজতে লাগলাম। সরিষার তেলের সেই ঘন আর ঝাঁঝালো ঘ্রাণের সাথে বেগুনগুলো যখন লালচে হয়ে উঠতে লাগলো, তখন মনে হলো এই সাধারণ রান্নার মধ্যেই লুকিয়ে আছে কিছু। গুছিয়ে যখন নামিয়ে নিলাম, তখন মনে হচ্ছিল এ শুধু একটা সকালের রান্না নয়, এটা আসলে মা আর ভাইকে একটু ভালোবাসা দিয়ে বিদায় জানানোর ছোট্ট একটু চেষ্টা। সংসারের এই ছোট্ট ছোট্ট কাজগুলোই যেন আমাদের জীবনে বড় বড় অনুভূতিকে নিঃশব্দে প্রকাশ করে। এভাবে করে সকালে আমার মা এবং ভাই ওঠার আগে ধীরে ধীরে কিচেনের টুকিটাকি কাজগুলো গোছাতে লাগলাম। হাঁড়িতে ভাত চাপালাম, হালকা করে একটু রান্না করলাম এবং বেগুন ভাজা করলাম। অন্য একটা চুলায় আমি একটু ডাউলও বসিয়ে দিয়েছি। তো টুকটুক করে আমি 2-1টা পদ করে নিয়েছি। যেহেতু অনেক দূর যাবে, তার জন্য ভারী কোনো খাবার আমি রান্না করিনি। আমার ভাইও বলে দিয়েছিল যে একটু ভর্তা ভাত রান্না করার জন্য, আর ওরা যেহেতু নিরামিষ খায়, তার জন্য আমি আর ভারী কিছু রান্না করিনি। তো ভর্তা ভাত দিয়েই বেগুন ভাজতে ভাজতে হঠাৎই মনে হলো একটু ব্যালকনির দরজাটা খুলে দেখি। দরজা খুলতেই চোখে পড়লো আমার যত্ন করে লাগানো ফুলের গাছগুলো। প্রতিটা গাছে কত সুন্দর ফুল ফুটে আছে, সকালের আলোয় সেগুলো যেন আরও বেশি প্রাণবন্ত লাগছিল। এদিকে সকাল সকাল মা ঘুম থেকে উঠে স্নান সেরে নিয়েছে, তারপর আমার গাছের সেই তরতাজা ফুলগুলো দিয়ে ভগবানের পূজা দিয়েছে, প্রসাদ নিবেদন করেছে। ফুল দিয়ে ভক্তি ভরে পূজা করে মা যেন পুরো সকালটাই আরও স্নিগ্ধ আর শান্ত করে তুলেছিল। এই দৃশ্যটা দেখতে দেখতে মনে হচ্ছিল একটা বাড়ির শান্তি, একটা সংসারের আশীর্বাদ যেন এই ছোট্ট ছোট্ট কাজগুলোর মধ্যে। সারাদিনের ক্লান্তি শেষে যখন ভগবানের সামনে নিজেকে নত করি, তখন আসলে মনটা ভরে যায় এক অদ্ভুত শান্তিতে। তো আজকের সকালটা ছিল অন্যরকম অনুভূতিতে। ভারাক্রান্ত মন নিয়ে আমি এদিকে টুকটাক রান্নাবান্না করছি, আর এদিকে মা স্নান সেরে পূজাটাও দিয়ে নিয়েছে। সকালটা যেন আরও স্নিগ্ধ হয়ে উঠল। আর আমার গাছের তরতাজা ফুল দিয়ে আমি কখনো ভাবিনি যে আমার এই জবা ফুল গাছে এতটা ফুল ধরবে, এমনটা হয়েছে। আমি ফুল ছাড়াই শুধু তুলসী পাতা দিয়েই পূজা দিয়েছি, কিন্তু এবছর ঈশ্বরের কৃপায় আমি আমার গাছটাতে অনেক ফুল পেয়েছি এবং সেই ফুল দিয়েই আমি ভগবানের পূজা দিতে পারছি। এরপর মা আর ভাইকে আমি সকালে খুবই সাধারণ কিন্তু মায়া মাখায় একটা খাবার, আলু সিদ্ধ ভাত, ডাল আর সেই সাথে বেগুন ভাজা। ওরা যেহেতু নিরামিষ খায়, তাই মাছের কোনো পদ করিনি। খাবার টেবিলে বসে ওদের খেতে দেখে মনে হচ্ছিল এই সাধারণ খাবারের মধ্যেই যেন আমার সব ভালোবাসা মিশে আছে। ওদের খেতে দিয়ে আমি একটু জামা কাপড় চেঞ্জ করে নিলাম। তারপর কিছুক্ষণের মধ্যে আবার বাস স্ট্যান্ডেও যেতে হবে ওদের এগিয়ে দিতে। তবুও মন মানল না, ভাবলাম যাওয়ার আগে অন্তত একটা রুম গুছিয়ে রাখি। ওরা খেতে খেতে আমি নিজের কাজে লেগে পড়লাম। সকালে বাসি ঘর যেন একদমই সহ্য হয় না। ঘুম থেকে উঠে যতক্ষণ না ঝাড়ু দেওয়া হয়, বিছানাপত্র গোছানো হয়, ততক্ষণ সকালটা শুরুই হলো এক অদ্ভুত অনুভূতি নিয়ে। ঘুম থেকে উঠে মনে হলো আজ ঘরটা একটু গুছিয়ে রাখি। মা সবসময় বলেন অগোছালো ঘর থেকে বের হলে নাকি সংসারের অমঙ্গল হয়। তাই মা আর ভাই বেরোনোর আগে অন্তত একটা রুম পরিপাটি করে দিলাম। কিন্তু যত সময় গড়াচ্ছিল ততই মনটা ভারী হয়ে আসছিল। কেন জানি না, বাবার বাড়ি যেতে আমার খুব একটা ইচ্ছা করে না, আর যখন যাই তখন আবার ফিরে আসতেও এই টানাপোড়েনটা কি শুধু আমারই হয় নাকি আপনাদেরও এমন হয়? দীর্ঘ 2 বছর পর মা এসেছিলেন আমার কাছে। এই কয়েকটা দিন যেন চোখের পলকেই কেটে গেল। হাসি, গল্প, একসাথে খাওয়া সব কিছুই এত দ্রুত শেষ হয়ে গেল যে বুঝতেই পারলাম না কখন বিদায়ের সময় চলে এলো। বিদায়ের মুহূর্ত কাছে আসছে ততই মনটা অস্থির হয়ে উঠছে। মায়ের কাছ থেকে দূরে যাওয়া এই অনুভূতিটা কখনোই সহজ হয় না। আপনাদেরও কি এমন লাগে? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। অবশেষে সেই সময়টা চলে এলো। মা আর ভাইকে এখন এগিয়ে দিতে যেতে হবে, কারণ 9টায় গাড়ি প্রায় চলে আসার মতো হয়েছে। আর এদিকে আমার ঘর বাড়ি প্রায় গোছানোও শেষ। আমার বেডরুমটাও ঝাড়া হয়ে গেছে। এদিকে সোফাটা আমি ঝেড়ে নিচ্ছি। সোফা পরিষ্কার করে
তারপরে আমি ডাইনিংয়ের টেবিলটা পরিষ্কার করে নেব। যেহেতু বাসি ঘরে বাসি বিছানায় ঘর থেকে কেউ বেরোতে হয় না, তার জন্য আমি এই একটা রুম পরিষ্কার করে নিচ্ছি। তারপরে বাদবাকি রুম ফিরে এসে আমি সব কিছু পরিষ্কার করে নেব। আর কেন জানি না আমার বেডপত্র বিছানাপত্র না গোছানো হলেও আমি শান্তি খুঁজে পাই না। তো সবসময় চেষ্টা করি নিজেকে টিপটাপ পরিপাটি রাখার জন্য। কতদূর কি পারি আমি জানি না, কিন্তু আমি সবসময় চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। তো আজকেও তার ব্যতিক্রম হয়নি। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার মাধ্যমে কিন্তু সংসারের লক্ষ্মী স্থিতি বজায় থাকে। তার জন্য আমি চেষ্টা করি সব সময় পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন। অবশেষে সেই সময়টা চলে এলো। মা আর ভাইকে নিয়ে আমরা রওনা হলাম বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। তো আমার হাজব্যান্ড এবং আমি বাস স্ট্যান্ডে মা আর ভাইকে নিয়ে বসে আছি। বাস স্ট্যান্ডে গিয়ে বসে আছি কখন বাসটা আসবে এই অপেক্ষার মাঝেই মনে হলো কিছু মুহূর্ত ক্যামেরা বন্দি করে রাখি। কারণ কিছু সময় শুধু মনে রাখার জন্য না, ধরে রাখার জন্য হয়। আমার মায়ের বাস এসে গেল। আমার মা আর ভাইকে আমার হাজব্যান্ড বাসে উঠিয়ে দিয়ে আসলো। তারপর আমরা ফিরে এলাম বাসায়। ঢুকতেই আর নিজেকে ধরে রাখতে পারলাম না, হু হু করে কান্নায় ভেঙে পড়লাম। মনে হচ্ছিল এই জায়গাটাই আমার ভাই শুয়েছিল, এখানে মা বসে গল্প করছিল, চারপাশে শুধু স্মৃতিগুলো ঘুরে বেড়াচ্ছিল। তখন মনে হলো মেয়েদের জীবনটাই আসলে কেমন অদ্ভুত, যেখানে জন্ম সেখানে থাকা হয় না, অপরিচিত একজনের হাত ধরে নতুন জীবনে পা রাখা, আর চাইলেও নিজের মা বাবা ভাইয়ের কাছে আগের মতো করে ফিরে যাওয়া হয় না। বুকের ভেতরটা কান্নায় ফেটে যাচ্ছিল, তবুও নিজেকে বুঝালাম এই তো নিয়তি, এভাবেই মেয়েদের জীবন এগিয়ে যায়। গোছাতে গোছাতে শুধু স্মৃতিগুলো বারবার মনে পড়ছিল। আপনাদেরও কি এমন অনুভূতি হয়? অবশ্যই কমেন্টে জানাবেন। কিছুক্ষণ চুপচাপ বসেছিলাম, অনেক চিন্তা ভাবনা করে নিজেকে বুঝালাম সংসারের কাজ তো থেমে থাকে না, আমাকে আবার স্বাভাবিক জীবনে ফিরতে হবে। এই সান্ত্বনা নিয়েই আবার কাজে লেগে গেলাম। দুপুরে কোনো তরকারি রান্না ছিল না, তাই শুধু ভাবলাম যে একটু তরকারি রান্না করব। তো ভাতটা তো আছে, আর এখানে আমি এই বিছানাপত্রগুলো একটু গুছিয়ে নিচ্ছি। এই বেডটাতে আমার ভাই ছিল। তো বারে বারে শুধু মনে হচ্ছিল যে মানুষের ভিতরে সৃষ্টিকর্তা কেন এত মায়া দেয়, কেন যদি মায়া দেয় তাহলে কেন এই মায়ার বাঁধন ছিঁড়ে অন্য কোথাও চলে যেতে হয়। তো বারবার নিজেকে বোঝাচ্ছিলাম। আর আমি ছোটোবেলা থেকে আমার বাবাকে হারিয়ে ফেলেছি। ছোটোবেলায় বাবাকে হারিয়েছি, কিন্তু আজও মনে হয় তিনি যেন কোথাও কাছেই আছেন, নিঃশব্দে অদৃশ্য হয়ে আমাদের দেখছেন। একা হলেই সেই অনুভূতিটা আরও বেশি মনে পড়ে যায়, তার মুখ, তার কথা, তার সেই ছায়া। বাবা চলে যাওয়ার পর আমাদের মাথার উপরে ছিলেন আমাদের ঠাকুমা, তিনিও একদিনে চলে গেলেন। এখন বাবার বাড়িতে গেলে চারদিকে শুধু শূন্যতা। ঠাকুমার সেই চেনা চেনা হাসি, সেই ডাক, সেই স্নেহ, সবই যেন স্মৃতির ভিতরে হারিয়ে গেছে। আমার খুঁজে বেড়াচ্ছি, কিন্তু আর পাই না। এখনও আজও যখন দেখি কারো বাবা মা একসাথে মেয়ের বাড়ি বেড়াতে এসেছেন, তখন বুকটা হু হু করে ওঠে। মনে হয় আমার মা বাবাও যদি একদিন এভাবে একসাথে আমার দরজায় দাঁড়াতেন, কতটা ভালো লাগতো, কতটা পূর্ণতা লাগতো মনটা। কিন্তু কিছু ইচ্ছা শুধু ইচ্ছাই থেকে যায়, কখনো পূরণ হয় না। জীবন মানেই হয়তো এমন কিছু অপূর্ণতা নিয়ে বেঁচে থাকা, কষ্টগুলোকে মেনে নিয়ে জীবনের মতো করে পথ চলা। আজও বাড়ি থেকে ফিরে মনটা ভীষণ খারাপ লাগছিল, তবুও নিজেকে বুঝিয়েছি সংসার থেমে থাকে না। তাই সব কষ্টকে একটু সরিয়ে রেখে আবার কাজে মনোযোগ দিলাম। টুকিটাকি বাসনপত্র ধুয়ে রাখলাম। এখন রান্না করছি টমেটো আর আলু দিয়ে
পোমা মাছের পাতলা ঝোল, উপর থেকে ছড়িয়ে দিলাম একটু ধনিয়া পাতা। সহজ সাধারণ, কিন্তু আজকের মন খারাপের দিনে এই রান্নাটাই যেন একটু সান্ত্বনা দিল। আজকে মনটা ভীষণ খারাপ, কথা বলতে একটুই ইচ্ছা করছে না, ক্যামেরার সামনে দাঁড়াতেও মন চাইছে না। তবুও ভাবলাম এই ছোট্ট মুহূর্তগুলো একটু শেয়ার করি, তার কিছু সময় না চাইতেই মনটা অনেক খারাপ হয়ে যায় বিভিন্ন কথা চিন্তা ভাবনা করে। কিন্তু পরক্ষণে আবার ভেবে দেখি আসলে মানুষের জীবনটাই এমন, পথ চলতে গেলে দুঃখ কষ্ট জরাজীর্ণ লেগেই থাকবে, তার ভিতর দিয়ে নিজেকে সামনে নিয়ে ভালো রাখতে হবে, সামনের দিকে এগিয়ে যেতে হবে। আজকের মতো এখানেই শেষ করছি। আজকে একটু আর কথা বলতে ইচ্ছা করছে না। যদি আমার এই ছোট্ট ভিডিও কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।